সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ দিনের উল্লেখযোগ্য খবরগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়িতে যে 8 দিন ধরে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল অবরোধকে কেন্দ্র করে, সেই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যারা অবরোধ ডেকেছিল পার্বত্য জম্মু সংগঠন। এর বাইরে জাতিসংঘে এই সময়ে বাংলাদেশের যে অন্যতম বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা, এই রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটা বিশেষ অধিবেশন চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন কক্ষে। এই মুহূর্তে এই অধিবেশন চলছে। এর বাইরে আজকের উল্লেখযোগ্য আরও দুটি ঘটনা আছে, যেটা হলো যে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি এবং জাতীয় লীগ, এই দুইটি নতুন রাজনৈতিক দল ইসির নিবন্ধনের শর্ত পূরণ করেছে। আরও কয়েকটি দলকে বিবেচনায় রেখেছে ইসি, এটা জানিয়েছে। আর আমাদের অর্থ উপদেষ্টা বলছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে আশা করছেন যে নির্বাচনের আগেই বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের একটা বড় অংশ উদ্ধার করা সম্ভব হবে। এবং আমরা জানি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিচারের প্রক্রিয়ার আজকে সর্বশেষ দিনের মতো যে আইও ছিলেন উনি সাক্ষ্য দিয়েছেন। আগামী কার্যদিবসে মানে আগামী রোববারে তার জেরা শুরু হবে এবং বিচার শেষ পর্যায়ে রয়েছে। এই বিষয়গুলোর মধ্যে আমরা মূলত আজকে খাগড়াছড়ি প্রসঙ্গ এবং জাতিসংঘে যে বিশেষ অধিবেশন রোহিঙ্গা ইস্যুতে, এই দুইটা নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার সারওয়ার হোসেন, আর আমার সাথে উপস্থিত রয়েছেন মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জনাব মেহেদী হাসান পলাশ আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের আপনি জানেন যে গত 8 দিন ধরে একটা অশান্ত পরিস্থিতি বিরাজ করছিল। এর মধ্যে 3 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত আজ থেকে 8 দিন আগে গত মঙ্গলবারে। এবং আজকে এসে তারা এটা স্থগিত করেছে, বলা হচ্ছে রাত 11টা থেকে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামী 5 তারিখ পর্যন্ত। এই পার্বত্য চট্টগ্রাম হঠাৎ করে এই অশান্ত হয়ে ওঠার পিছনে কি কারণ থাকতে পারে, কিংবা এই পুরো ঘটনাটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং এনটিভির যারা দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। যেই ধর্ষণের অভিযোগ নিয়ে এত ঘটনা, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। তার ডেভেলপমেন্টের যেটা প্রধান বিষয় যে ধর্ষণের মেডিকেল রিপোর্ট আজ ডাক্তাররা মানে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং আমার কাছে সেই মেডিকেল রিপোর্টটা আছে, আমি এখানে দেখালাম। এখানে এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের যে সমস্ত ইন্ডিকেশন একটা নারীর দেহে থাকে তার কোনো কিছুই নেই। এবং পুলিশ এখন পর্যন্ত যে সমস্ত ইনভেস্টিগেশন করেছে সে সমস্ত ইনভেস্টিগেশনে ধর্ষণের কোনো আলামত বা কোনো সিমটম বা কোনো প্রমাণ কোনো কিছুই পাইনি। এটা আমি শুরু থেকেই 25 তারিখ থেকেই বলে আসছি যে এখানে ধর্ষণের ঘটনা নেই। কিন্তু এটাকে একটা আপনি বলতে পারেন তাহলে এরকম হলো কেন? দেখেন, এই যে আপনি জানেন যে একটা ছুটি চলছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উপলক্ষে, তো 18 দিনের ছুটি। প্রতি বছরই এই সময়ে পাহাড় কিন্তু উত্তপ্ত হয়, কারণ এই সময়টাতে এই যখন লম্বা ছুটি পায় সারা দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানে পাহাড়ি ছাত্রদের যে সমস্ত সংগঠন আছে পিসিপি এবং অন্যান্য সংগঠন, এরা পাহাড়ে যায় এবং সেখানে গিয়ে তারা এই ধরনের উত্তেজনা সৃষ্টির একটা প্রচেষ্টা চালায়, তাদেরকে ব্যবহার করে এটা করা হয়। তো এবারেও ঠিক একই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পেছনে আমি যে অনুসন্ধানটা চালিয়েছি সেই অনুসন্ধান আমি দেখতে পাই যে এখানে মারমা স্টুডেন্ট কাউন্সিল এটার পিছনে জড়িত। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের পার্বত্য উপদেষ্টা যিনি নিজেও একজন চাকমা, তিনি সরাসরি ইউপিডিএফ এর কথা বলেছেন, ইউপিডিএফ এর ছাত্র সংগঠন, এবং তিনি বলেছেন তার সাথে যারা বৈঠক করতে এসেছে 6 জন গতকাল, তারা সবাই ইউপিডিএফ সদস্য। তো তিনি বলেছেন, এবং পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও একটা কথা বলেছেন যে প্রতিবেশীদের
ইন্ধনের কথা বলেছেন। এবং আমি নিজেও অনুসন্ধান চালিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলার পরে আমি এটা নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করেছি। এবং আমি সেখানে দেখেছি যে আমাদের প্রতিবেশী বিভিন্ন দায়িত্বশীল লোক এই ঘটনার সময় ইউপিডিএফ এর বিভিন্ন নেতাদেরকে টেলিফোনে নানা ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে। সে ধরনের তথ্য আমাদের মানে সিকিউরিটি ফোর্সেসের কাছে অলরেডি এসে দাঁড়িয়েছে, মানে তারা পেয়েছে। তো কাজেই এই সব কিছু মিলে যদি আমরা দেখতে চাই, তাহলে একটা বড় ধরনের মানে নাশকতামূলক কার্যক্রম এবং এটাকে কি বলতে পারে যে উত্তেজনা সৃষ্টি করা, এবং সেটা সৃষ্টি করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়। আপনি জানেন যে এখন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা দুর্গা উৎসব চলছিল। এই সময় কিন্তু যখনই এই ঘটনা ঘটে, এবারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে সর্বোচ্চ পর্যায়ে, সবার আগে চেষ্টা করেছে যাতে কোনো মানে মন্দিরে যেন হামলা না হয়। এবং এর মধ্য দিয়ে, কারণ এই হামলাটা যদি মন্দিরে হতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তো এবং আমাদের প্রতিবেশী দেশেও এটা চলে যেত। আপনি জানেন যে এই 15-20 দিন আগে ত্রিপুরার যিনি রাজা এবং মোথা পার্টির তিনি বলেছেন যে 47-এ আমাদের উচিত ছিল চট্টগ্রাম পর্যন্ত দখল করে নেওয়া। এগেইন আমরা করি নাই, ভুল করেছি। এগেইন 1971 ইন্দিরা গান্ধীর একই ভুল করেছে। দিস ইজ দ্য হাই টাইম আমাদের এটা করা, কারণ চিটাগাং বন্দর ছাড়া সেভেন সিস্টার্স টিকবে না। এবং তিনি এটাও বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের অনেক ট্রাইবাল প্রতিনিধি, জনপ্রতিনিধি তার সাথে এই ব্যাপারে নিয়মিত যোগাযোগ করেন। সো এটা থেকে আমরা একটা বুঝতে পারি। আবার যে এই যে আমি বললাম যে মারমা স্টুডেন্ট কাউন্সিল যারা এই ঘটনার পিছনে কাজ করেছে বা তাদেরকে সামনে রেখে কাজ করেছে, কিন্তু তারা ব্যবহার করেছে আসলে, যেহেতু আপনি জানেন যে মূলত এটার মূল অর্গানাইজিং ফোর্স হলো পিসিপি, কিন্তু পিসিপির ভিতরে একাধিক গ্রুপ আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক গ্রুপ গেলে আরেক গ্রুপ না যেতে পারে। তো সেই জন্য তারা যুগ্ম ছাত্র জনতা নামে একটা সংগঠনের নাম দিয়ে একটা মানে সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং তার মধ্যে দিয়ে সবাইকে আনার চেষ্টা করেছে। এবং পিছন থেকে যে মারমা স্টুডেন্ট কাউন্সিল, সেটা আসলে মারমা মানে সংসদের মানে আপনার মূলত সংগঠন, এবং এই মারমা সংসদ নিয়ন্ত্রণ করে মূলত এই বিগত যে সরকার চলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এবং তার সাথে আওয়ামী লীগের ওখানকার জেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, তাদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং তারা এই ব্যাপারে আমাদের মানে ব্যাপক রকম টাকা পয়সা এই খাতে বিতরণ হয়েছে। আপনার কাছে আবার আসবা আমরা, এখন ব্যারিস্টার সারোয়ারের কাছ থেকে শুনতে যাচ্ছি, আপনি যদি একটু পিছনের ঘটনাটা বলেন। খাগড়াছড়িতে আপনি তো যখন সামরিক বাহিনীতে ছিলেন তখন দায়িত্ব পালন করেছেন। জি। তো খাগড়াছড়ির এই টোটাল ঘটনাবলী আপনার জানা আছে, অতীতের ইতিহাসটা ভালো জানা আছে, যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের দর্শক শ্রোতাদের একটু বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, আমি পার্বত্য চট্টগ্রামে 1991 সাল থেকে 94 সাল এবং 2000 থেকে 2001 পর্যন্ত খাগড়াছড়ি সদরেই আমি চাকরি করেছি। পরবর্তীতে বাগাইহাট, বাবুছড়া, দিঘিনালা এবং সাজেক, এখন যেখানে সবাই ট্যুরিজম করতে যায়, ওইটা আমাদের এরিয়া অফ অপারেশনের ভিতরে ছিল। বিসাইড দিস আমি আন্তর্জাতিক সম্পর্কে লেখাপড়া করেছি এবং হিল ট্র্যাক্স নিয়ে প্র্যাকটিক্যালি আর্মি অফিসার হিসেবে ডিপ্লয় থাকার সাথে সাথে এটা নিয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে। সো এই সমস্যাটা আপনার দেখতে হলে একটু ওই 47, 71, দেন এই 24, এইগুলো সব কিন্তু মিলে আনতে হবে। কারণ 47 সালে যে ভাগটা হয়েছে এটা ফল্টি ভাগ ছিল, যার জন্য আজকে ত্রিপুরার এই যে নেতা এরকম কথা বলার সাহস পায়। যেখানে অরিজিনাল বাংলাদেশের কনসেপ্ট ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, নবাব সিরাজউদ্দৌলার নাটক যে ডায়লগটা বলতো, সেই ডায়লগটা এই বাংলা, বিহার, উড়িষ্যা এবং সেভেন সিস্টার সহ অরিজিনাল বাংলাদেশ হওয়া উচিত ছিল। বাংলাদেশের এই জনপদকে যে আমাদেরকে যে ডিপ্রাইভেশন করা হয়েছে, যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এইটা নিয়ে বরং আমাদের এখন ভয়েস তোলা দরকার যে আমাদের এই ছোট জায়গায় এত বেশি মানুষ, আমাদের আরও অনেক ওপেন স্পেস দরকার। এইটা আমাদের যারা সচেতন নাগরিক আছে, স্পেশালি বাংলাদেশের যে স্টুডেন্ট, তাদের এটা বোঝা উচিত যে 47 সালে একাধিক মুসলিম স্টেট হওয়ার কথা ছিল। একাধিক মুসলিম স্টেট হওয়ার পরিবর্তে একটা মুসলিম স্টেট হয়েছিল, সেইটা আবার 1971 সালে 2টা মুসলিম স্টেট হয়েছে। সো এই দেখেন দিনাজপুরকে কীভাবে ভাগ করছে, দিনাজপুর 2 ভাগ হয়ে গেছে, করিমগঞ্জ, আসাম, বাই অল মিনস আসাম কেন বাংলার সাথে থাকবে না, এটা বিরাট ঐতিহাসিক আলোচনা। কিন্তু আমাদের দেশের মানুষ অতটা অ্যাওয়ার না
যার জন্য তারা বলতে পারে যে দিনাজপুর ওখান থেকে কাটবে, আবার চিটাগাং আমাদের হচ্ছে। আমাদের এখন বলা উচিত সেভেন সিস্টার আমাদের অংশ। আপনি যদি এখনকার ইয়েটা এই প্রেক্ষাপট তো আমরা জানি, আপনি যেটা বলছিলেন এখন কেন এসে এই উস্কানিগুলো বারবার হচ্ছে সেই জায়গায়, এই জায়গাটায় যে এই প্রসঙ্গে ঐতিহাসিক একটা কথা বলি যে 1948 সালে নেহরু বলেছিল যে বাংলাদেশের হিন্দুদের ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। কেন? কারণ এই দেশ তারা চালাতে পারবে না এবং এইটা অটোমেটিক এইটা অংশ হয়ে যাবে, ভারতের অংশ হয়ে যাবে। যখন দেখছে এটা পারছে না, 2009 সাল থেকে তারা এই স্বপ্ন পূরণের জন্য যে একটা পাপেট গভর্নমেন্ট এইখানে ইনস্টল করেছিল, সেই পাপেট গভর্নমেন্টের যখন পতন হয়েছে তখন ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সরকার ধরে নিয়েছে এটা শুধু আওয়ামী লীগের পতন না, এইটা ইন্ডিয়ারও পতন হয়ে গেছে। সেই পতনের কারণে বাংলাদেশ যেন আবার গণতন্ত্রের যাত্রা না করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদ যাতে আবার জেগে না উঠতে পারে, বাংলাদেশ যাতে স্বয়ংসম্পূর্ণ না হতে পারে, সেই জন্য তারা তখন থেকেই ষড়যন্ত্র শুরু করছে। এবং তাদের যে এইখানে ইন্ডিয়ান এজেন্টগুলো, তাদেরকে সব ইন্ডিয়া এখন তাদেরকে পোস্টে আশ্রয় দিচ্ছে, সেইখানে প্রোটেক্ট করছে। সেই জন্য অচল অবস্থা সৃষ্টি করার জন্য এমন কোনো সুযোগ নাই, এমন কোনো ইস্যু নাই যেটা তারা করবে না। সেই ইস্যুর সর্বশেষ সংযোজন হলো এই হিল ট্যাক্সের ইস্যু, যেখানে আপনি দেখেন যে আপনার কাছে আবার আসবো। আমরা যে আলোচনাটা আপনি শুরুতেই করছিলেন যে মেডিকেল রিপোর্টে আসছে যে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি, এইটাকে কতটুকু জাস্টিফাই করবেন, কি দিয়ে আপনি এটাকে ইয়ে করবেন, তাইলে কেন এটা বলা হলো? আচ্ছা, প্রথম কথা হলো আমরা জানি যে একটা 5 মেম্বার্স ইনকোয়ারি কমিটি করা হয়েছে, তারা এটা তদন্ত করছে, পুরো ঘটনাগুলি তদন্ত করছে এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে। না, এটা তো একটা বিষয়টা হলো যে মেডিকেল রিপোর্ট যারা যে সমস্ত ডাক্তাররা করেন তারা তো দেখেন যে মেডিকেলের কিছু সিমটম থাকে, আমি যেটা শুরুতেই বলেছি, সেই সিমটমগুলো তার ইয়েতে নাই। এবং ঘটনার যে বর্ণনা, আমার কাছে মামলার এফআইআর এবং অন্যান্য সমস্ত কাগজপত্র আছে, তো ঘটনার যে বর্ণনা, আমি এই বর্ণনাটা অনেকবার বিভিন্ন চ্যানেলে বলেছি, এটাতে আর মানে যাচ্ছি না, সেই মানে বর্ণনাতেও এটা মানে এটার সাথে রিলেট করে না। এখন প্রশ্নটা হলো যে তাহলে এই ঘটনাগুলো কেন ঘটলো? এই ঘটনাগুলো আমরা অতীতেও পাহাড়ে, আমি প্রায় মানে 30 বছর চিটাগাং হিল ট্রেক্স নিয়ে গবেষণার সাথে জড়িত, আমি দেখেছি, যেটা আমি আমাদের সহ আলোচক সারোয়ার ভাই বললেন, সারোয়ার ভাইয়ের সাথে আমি একটু দেখেন, যখন 47-এ ভারত ভাগ হয়, আপনি এই রাঙামাটিতে ভারতের পতাকা তুলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, এবং পরবর্তীতে এই ইস্ট পাকিস্তান রাইফেলস গিয়ে সেই পতাকাটা নামিয়ে দেয়। এই জন্য প্রতি বছর 17ই আগস্ট আপনার ত্রিপুরায় এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে ব্ল্যাক ডে পালন করা হয়, মানে শোক দিবস পালন করা হয়। এবছরও আপনি পাহাড়ি যে সমস্ত মানে অর্থাৎ ইউপিডিএফ জেএসএস যে সমস্ত ফেসবুক পেজগুলো আছে, সেই পেজে কিন্তু এই বছর 17ই আগস্টেও কিন্তু তারা এইভাবে ব্যাপক পোস্ট দিয়েছে। তার মানে কি, একটা মানুষ কখন ব্ল্যাক ডে পালন করে, অর্থাৎ এই বিভক্তি তারা মেনে নিতে পারেনি, এই যে বাংলাদেশের সাথে থাকাটাকে তারা মেনে নিতে পারেনি। এবং আপনি দেখবেন যে এই যে আপনি আজকে মানে এর পরবর্তীকালে যদি আপনি দেখেন যে আফটার লিবারেশন তারা এই যে জেএসএসের মানে জন্ম এবং শান্তি বাহিনীর জন্ম, এবং পরবর্তীকালে 1976-এ তারা যে ইনসার্জেন্সি কর্মকাণ্ড, এবং এই সমস্ত ইনসার্জেন্সি কর্মকাণ্ডে আপনি যদি দেখেন, গত 3 দিন আগে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন, আমি তাকে রেফার করেই বলছি, আমি হয়তো আরও ডিটেল, সে একটা ডকুমেন্ট ডিসক্লোজ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে জেএসএসের সমস্ত নেতা তাদের একটা ভারতীয় নাম আছে, ভারতে তাদের বাড়ি ঘর আছে, ইনক্লুডিং সন্তুলার মা উষাত্ম তালুকদার, তারা কিন্তু উষাত্ম তালুকদার পার্লামেন্টে এমপি হয়েছে, তার নাম, তার ভারতীয় ঠিকানা, কোথায় বাড়ি ঘর আছে, সবাই আমরা এখানে লেখা আছে, এবং এদের সবাই ভারতীয় এনআইডি আছে, সবার আপনার পাসপোর্ট আছে, এদের জেএসএসের অসংখ্য নেতার, ইউপিডিএফের নেতার, এগুলো তারা রয়ে গেছে। অ্যান্ড দেন আজকে কিছুক্ষণ আগে তিনি আরেকটা ডকুমেন্ট ডিসক্লোজ করেছেন, সেখানে ইউপিডিএফ ভারতের বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিসের কার কার সাথে যোগাযোগ করে তার ডিটেলস নাম তালিকা তিনি দিয়ে দিয়েছেন। আপনি বলেন, যদি এই ঘটনাটা বা এর থেকে আরও অনেক ইনফরমেশন কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের কাছে, বাংলাদেশের আর্মির কাছে, সিকিউরিটি ফোর্সেসের কাছে আছে। আমরা তো মিডিয়াতে এমন রিপোর্টে দেখেছি যে গত মে মাসে এই ইউপিডিএফের নেতারা ভারতে গিয়েছিলেন, ইউপিডিএফ এবং জেএসএসকে আবার জনসংহতি সমিতি, যেটা দুইটাকে আবার এক করে
ইন্ডিয়ানরা পার্বত্য চট্টগ্রামে এক ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য প্রতিবেশীদের, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে একটা উদ্যোগ আছে, তারা চেষ্টা করছে, তো তাদের সাথে বৈঠকের খবর আমরা কিন্তু মিডিয়ায় দেখেছি। এবং আরেকটা ইনফরমেশন আপনাদের নিশ্চয়ই জানা আছে যে গত ১.৫ দশকে প্রায় ৩৩২ জনকে তারা অপহরণ করেছে হিলটেক্স থেকে এবং ৮৯ জনকে হত্যা করা হয়েছে। এরকম ইনফরমেশনও আছে যে তাদের অ্যাক্টিভিটিস কিন্তু থেমে ছিল না। তো এইখানে মানে আপনি যেটা শুরুতেই বললেন, এটার সাথে এই যে বৈঠকগুলা এবং এখন আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন, এইগুলো কি আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে এই তথ্যগুলো নেই? আমি সেটাই বলতে চাচ্ছিলাম। সন্তু লারমা মানে বহুদিন পরে এবার তিনি প্রথম মানে এয়ারপোর্ট হয়ে ভারতে গিয়েছিলেন এই বছরের মেয়ের দিকে, এবং তিনি ১ মাস ভারতে ছিলেন। তিনি ভারতে বিভিন্ন জায়গায় ঘুরেছেন ১ মাস থাকার পরে, এবং তারপরে আবার এসেছেন। আর সবচেয়ে বড় কথা যে জেএসএস এবং ইউপিডিএফ এর মানে সামরিক শাখার অধিকাংশ নেতা, সিনিয়র নেতা ভারতে, কলকাতায়, ত্রিপুরা এবং দিল্লিতে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কলকাতা এবং দিল্লি থেকে পরিচালিত হয়। তো এই জিনিসগুলো কিন্তু মানে আছে সবসময়ই, এবং তারা কন্টিনিউয়াসলি, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় তাদের পেজগুলোতে দেখেন, তারা কন্টিনিউয়াসলি এই প্রচার চালাচ্ছে, এবং তারাও বলছে যে এখনই সময়, মানে এই ইউপিডিএফ জেএসএস এর নেতারাও বলছে, যারা বিশেষ করে ইন্ডিয়ায় থাকে, এখনই সময় পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে ইনক্লুড করে দেওয়ার। তো আমি আপনাকে বলি, এই যে ঘটনাগুলো ঘটছে, আমি জাস্ট এভাবে যদি বলি, ধরেন এই ধরনের ইনফরমেশন যদি সমতলের কোনো পার্টি, কোনো রাজনৈতিক দল বা সংগঠন থাকতো, তাহলে বাংলাদেশ কি করতো? এতক্ষণ বাংলাদেশ ওই সংগঠনকে নিষিদ্ধ করতো, ওই সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতো। আমরা কি কোনোদিন শুনেছি যে ইউপিডিএফ বা জেএসএস এর বিরুদ্ধে এই যে এত ইনফরমেশন থাকার পরে তাদের নেতাদের বিরুদ্ধে কোনো এই যে রাষ্ট্রদ্রোহী মামলা করা বা তাদের নিষিদ্ধের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া? বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল এরকম কোনো নাশকতার কর্মকাণ্ড ছাড়াই, আপনি যেটা বললেন যে এত লোক মৃত্যু, আমরা শান্তি চুক্তির পরে মানে অল্প কিছু অস্ত্র তারা সারেন্ডার। আমি আপনার এই কথার সূত্র ধরেই সারোয়ার ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, আপনি শুরুতে যেটা বলছেন যে এই ইনফরমেশনগুলো আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে থাকে, তারা প্রিভেন্টিভ কিছু মেজার্স অবশ্যই নেয়, কিন্তু উনি যে কথাটি বলছিলেন যে তাদের বিরুদ্ধে, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না কেন? দেখুন, হিলটেক্সে এক ধরনের স্পেসিফিকেশন প্রোগ্রাম চলে যে শান্তি যাতে বজায় রাখা হয়। আমরা অনেকবার বলেছি যে শান্তি চুক্তিটা হয়েছে, এইটা আন্তর্জাতিক মানের হয়নি, কারণ একটা এন্টিটির সাথে একটা রাষ্ট্র শান্তি চুক্তি করতে পারে না। সো সেইখানে সমস্ত অস্ত্র কিন্তু জমা দেওয়া হয়নি। সো তাহলে শুরুতেই বলি যে শান্তি বাহিনী নামে যে একটা সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি হয়েছিল, তাদেরকে প্রশিক্ষণ এবং অস্ত্র কে দিয়েছিল? ভারত। তারা কি সমস্ত অস্ত্র জমা দিয়েছে? দেয়নি। সেই জন্য পাহাড়ের অধিবাসীরা কিন্তু অনেকবার দাবি জানিয়েছে যে এই ক্যাম্পগুলো প্রত্যাহার করা সঠিক হয়নি, এই ক্যাম্পগুলো আবার পুনঃস্থাপন করতে হবে। কারণ আপনি তো এই ধরনের সুযোগ পেলেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি, একটা নিরাপত্তা সিচুয়েশন সৃষ্টি হয়। এবং সেই জন্য আমি যেখানে আলোচনা আসছি, আমি এই পরামর্শ দিয়েছি, এই বক্তব্য রেখেছি যে পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক হিউম্যান নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হিউম্যান নিরাপত্তা ব্যবস্থা এখানে সৃষ্টি করতে হবে। সেইটা কি? সেটা হলো আপনার জলাভূমি, বনভূমি এবং ব্যক্তি জমি বাদ দিয়ে বাংলাদেশের মানুষ যদি সেখানে যায়, ফ্রিডম অফ মুভমেন্ট যেটা আমাদের সাংবিধানিক অধিকার, তাকে বাধা দেওয়া যাবে না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সীমান্ত এলাকা কিছুটা আনডিমার্কেটেড রয়েছে, সেইখানে 50 লক্ষ বাংলাদেশি মানুষকে সেটেল করতে হবে। দে উইল এনশিওর ইওর সিকিউরিটি। ওখানে আদিবাসী বলতে কোনো কথা নাই, নো আদিবাসী। ওখানে আদিবাসী তারাও একসময় মাইগ্রেট করে আসছে। সো বাংলাদেশের ভূমির 1/10 জি, জাতিসংঘের বিশেষ অধিবেশন চলছে রোহিঙ্গা ইস্যু নিয়ে। এই সময় অধিবেশনে আজকে বাংলাদেশ সময় রাত 8টায় এই বিশেষ অধিবেশন শুরু হয়েছে। 3 ঘন্টা চলার পর আবার 2 ঘন্টার বিরতি দেওয়া হয়েছে, আবার অধিবেশন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই যে বিশেষ অধিবেশন, এবং এখানে প্রায় 75টি দেশ অংশ নিচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের যে
প্ল্যানারি হল এখানেই কিন্তু অধিবেশনটি চলছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে এখানে বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে 60টি প্রস্তাব রাখা হয়েছে এই অধিবেশনে এবং অন্যান্য সব দেশের ওআইসির জিসিসির পক্ষ থেকেও প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন। কনসার্ন যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই এখানে বক্তব্য দিচ্ছে। এমন এক সময়ে এই অধিবেশনটি হচ্ছে, আপনি জানেন যে যেখানে বাংলাদেশে যে প্রায় 11-12 লাখ রোহিঙ্গা বলা হয়ে থাকে যে অবস্থান করছে, এই 12 লাখ রোহিঙ্গার খাদ্য, শিক্ষা, নিরাপত্তা এই সব কিছু নিয়ে একটা প্রশ্নের মুখোমুখি। আসলেই তাদেরকে যে আন্তর্জাতিক সাহায্য একবারে কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের এই খাদ্য সহায়তাটা অব্যাহত থাকবে কিনা, এটা একটা বড় ইস্যু। আর পাশাপাশি আরেকটা ইস্যু আছে যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার প্রসেসটা কি হবে, আদৌ তারা ফিরে যেতে পারবে কিনা। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকের এই ভাষণের আগে আমার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন সেখানেও তিনি রোহিঙ্গা নিয়ে বেশ দীর্ঘ একটা বক্তৃতা দিয়েছিলেন। সেখানে আমরা দেখেছি তার যে বক্তৃতাটা ছিল সেখানে তিনি প্রধান ফোকাস করেছিলেন এই যে আপনি যেটা বললেন যে ওদের সহায়তা যেন বন্ধ না হয় এবং সহায়তা কমে গেলে ক্ষতি হতে পারে সেটা করার। কিন্তু বাংলাদেশের প্রায়োরিটি কি হওয়া উচিত? সহায়তা আসা না তাদের ফিরিয়ে দেয়া? প্রধান আমার নিজের কাছে মনে হচ্ছে আমি আপনার সাথে দ্বিমত করছি। একটু বলি, প্রশ্নটা হলো যে এখানে দেখেন তিনি যে এই বক্তব্যটা জাতিসংঘের সাধারণ পরিষদে দিয়েছেন টোটাল বক্তব্যটা আমি ভালোভাবে পড়েছি। আর আমি যেহেতু এটা নিয়ে কাজ করি আমি দেখেছি এটা একটা এনজিও ন্যারেটিভ। এনজিওরা এই সমস্যা নিয়ে যেভাবে দেখে ওনার বক্তব্যের মধ্যে ঠিক একইভাবে এসছে। এবং আপনি দেখেন আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং আপনি যে 7 দফার কথা বললেন সেই 7 দফাটাতেও কিন্তু খুব দুঃখজনক। আপনি 7 দফার প্রথমেই তিনি বলেছেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের রোড ম্যাপ তৈরি। এটা 1 নম্বর দাবি। কি লজ্জাকর কথা যে 8টা বছর ধরে আমরা সাফার করছি, এখন পর্যন্ত রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো রোড ম্যাপ বাংলাদেশ তৈরি করতে পারেনি। বাংলাদেশের কোনো পরিকল্পনাই নেই কিভাবে আমরা ফেরত দিতে চাই। এটা কি বাংলাদেশের একার পক্ষে সম্ভব এই রোড ম্যাপ তৈরি করা? কারণ এখানে তো স্টেক হোল্ডার অনেকেই। বাংলাদেশের যদি এই সামর্থ্য থাকতো তাহলে বাংলাদেশে তো তাদের ঢুকতেই দিত না। কেন জিয়াউর রহমান যখন জিয়াউর রহমানের সময় এসছে তখন জিয়াউর রহমান কি এটার সমাধান করে নাই? তিনি কি সারা দুনিয়ার কাছে গিয়েছেন? যখন খালেদা জিয়ার সময় এসেছিলেন তখন খালেদা জিয়া এই সমস্যার সমাধান করেননি, তিনি কি সমস্ত দুনিয়ার কাছে গিয়েছেন? সমাধান তো হয়েছে। এইখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রোহিঙ্গারা ছিল মিয়ানমারে, এসছে বাংলাদেশে। সমস্যাটা মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে। শুরু থেকে আমি আপনাকে বলি রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ শেখ হাসিনা একটা রাজনীতি করেছে। প্রথমত তার নোবেল প্রাইজের লোভের কারণে তিনি এটা দিয়েছেন এবং পরবর্তীকালে তিনি এইটাকে ব্যবহার করে তার 2018 সালে 17 সালে এসছে তো 18 সালের 900 ভোটকে ইন্টারন্যাশনালি তিনি ম্যান্ডেট নিয়েছেন এবং তারপর থেকে তিনি এই যে মানে রোহিঙ্গা সমস্যার সমাধান মানবতার নেত্রী ওইটা তো একটা ফেক, ওইটা ওই মানে একটা ওটা আমি যাচ্ছি না। আমার প্রশ্ন হলো তারপর থেকে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান চেয়েছে কিভাবে? আমেরিকার কাছে চেয়েছে, চায়নার কাছে চেয়েছে, ইন্ডিয়ার কাছে চেয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে চেয়েছে, ওআইসির কাছে চেয়েছে। সাফারিং সামার আমার তো পরিকল্পনা করতে হবে আমি কিভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চাই। সেই পরিকল্পনা অনুযায়ী আমার যদি প্রয়োজন হয় আমি বিশ্বের কাছে যেতে পারি যে ইয়েস আমি এইভাবে রোহিঙ্গাদেরকে ফেরাতে চাই, আমি একা পারছি না, আপনারা আমাকে হেল্প করেন। বাংলাদেশ এটা তো বাংলাদেশের পরিকল্পনা করতে হবে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত এই রোহিঙ্গাদের, আপনি জানেন যে এই অঞ্চলকে নিয়ে এখন এই যে আপনার ইন্দো প্যাসিফিক পলিসি, বার্মা অ্যাক্ট, কন্টেন্ট চায়না নীতি, এইসব নানা আন্তর্জাতিক ভূ রাজনীতি কাজ করছে এবং এখানে পশ্চিমা শক্তিগুলো ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, চায়না, ইন্ডিয়া তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য এখানে ঘুরছে। ঠিক সেই সময় আপনি এই প্লেটটা ওদের হাতে তুলে দিয়েছেন এবং তারা সবাই কিন্তু এটাকে লুফে নিয়ে তারা তাদের ইন্টারেস্ট, তারা তাদের স্বার্থ এখানে ইনফিল্ট্রেট করছে। আপনি যখনই তাদের কাছে যাচ্ছেন তখনই তারা মানবিক করিডোরে কি করা উচিত, মানবিক করিডোরে আমি আসছি তখনই তারা মানবিক করিডোরের ফর্মুলা দিচ্ছে। তখনই তারা এখানে এই যে এখানে তারা তো চায় এখানে রোহিঙ্গারা থাকুক।
আপনি দেখেন যে এনজিওগুলো এখানে কাজ করছে তাদের কারোর পরিকল্পনার ভিতরে রোহিঙ্গা প্রত্যাবাসন আছে কিনা। তারা সবাই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য সমস্ত প্রজেক্টগুলো এখানে যে সমস্ত মানে খাদ্য সহায়তা ছাড়া অন্যান্য যে সমস্ত কার্যক্রম চলতেছে পুরা কার্যক্রমটা এখানে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য। তো তারা অ্যাসিমিলেট করতে চাচ্ছে এই জনগোষ্ঠীর জন্য, আপনি তাদের কাছে চাইছেন প্রত্যাবাসন। কোথায় আপনার এবার প্রত্যাবাসনের ব্যাপারে আপনার সুনির্দিষ্ট খুবই দুর্বল করে কথাগুলো বলা আছে, কিন্তু সুস্পষ্টভাবে যে না আমাদেরকে তো ফিরিয়ে দিতে হবে। এখন প্রশ্নটা হলো যে আপনি যেটা প্রশ্ন করেছেন আমাদের ফিরিয়ে দেওয়ার পরিবেশ, তারা যেটা বলে এর আগে যখন উদ্যোগ নেওয়া হয়েছিল এই ডক্টর ইউনূসের আমলেই তো একবার খুব শক্ত উদ্যোগ নেওয়া হলো, বলা হলো যে 1.5 লাখের মতো রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠাবো, তারা বলছিলেন এক পর্যায়ে, কিন্তু দেখা গেল এটা শুরুই করা যায়নি। পর্যায়ক্রমে ফেরত পাঠাবেন এই কথা কিন্তু বলছিলেন ডক্টর খলিল, উনি তো রোহিঙ্গা বিষয়ক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট প্রথম নিয়োগই পেলেন, তো পরে দেখা গেল তারা কিন্তু সেটা শুরুই করতে পারেননি। এবং যেটা বলা হলো যে ওইখানের পরিস্থিতি এখানের সিচুয়েশন অ্যালাউ করছে না। কারণ আপনার কি স্পেসিফিক প্রপোজাল যে বাংলাদেশ সরকারের কি করা উচিত? আপনার কথাগুলো আগে একটু জবাব দিয়ে নিয়ে তারপরে মানে সুপারিশটার বিষয়টা বলি। প্রথম কথা হলো যে বাংলাদেশে এই সরকার আসার পর একজন হাই ভ্যালু রিপ্রেজেন্টেটিভ তৈরি করা হলো, যেটা প্রথম আমরা ভাবলাম যে যেহেতু উনি হাই ভ্যালু রিপ্রেজেন্টেটিভ এবং উনি আপনার এই মানে সারা দুনিয়াতে ওনার একটা ভালো যোগাযোগ আছে, বিশেষ করে আমরা হয়তো একটা কিছু পাবো। গত 1-1.5 বছর প্রায় হতে চললো, কি অর্জন হয়েছে? কয়েকটা সেমিনার ছাড়া এই রোহিঙ্গা বিষয়ে ওনার কোনো অর্জনই নেই, বরং আমাদের কমে গেছে, যে সহায়তা আসছিল সেই সহায়তা কমে গেছে, তিনি ঠেকাতে পারেন নাই, নাম্বার 1। এখন যে জাতিসংঘের যে অধিবেশন আজকে যেটা হচ্ছে, এইটা আপনি কি মনে করেন আসলেই কোনো ফল বয়ে আনবে না? এটাতে আমি এবং এটা অর্গানাইজ করার পিছনে তার কোনো ভূমিকা নেই? আমার প্রশ্নটা হলো যে আমরা তো জাতিসংঘ মহাসচিবকে এনে আমরা বললাম যে আগামী ঈদে রোহিঙ্গারা সবাই পড়বে, মানে তাদের দেশে পড়বে, কিন্তু তাতে আমাদের অর্জনটা কি হলো? তাতে আমাদের অর্জন হলো কি আরো 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। তারপরে আপনি যেটা বলছিলেন যে বিমস্টেক সম্মেলনে গিয়ে তিনি বললেন যে 1.5 লাখ রোহিঙ্গা ফেরত যাবে। একটা ফেরত গেছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত রোহিঙ্গারা আসছে, এবং উনি বললেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ ওখানে নাই। আপনি যে পরিবেশের কথা বললেন সেটাও আমি বলে তারপরে আলোচনায় আপনার পরামর্শ আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু স্যারের কাছ থেকে শুনতে চাই এই ব্যাপারে। উনি যেটা বললেন যে বাংলাদেশ গভর্নমেন্টের যে পলিসি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, এই পলিসিটার সাথে দ্বিমত পোষণ করছেন যে এইটা পলিসিটা রং। আপনি কি মনে করেন এবং আজকের সম্মেলন নিয়ে আপনার বক্তব্য কি? ওয়েল, দেখুন, যে আমরা জানি 1978 সালে এবং 91-92-তে এরকম একটা সমস্যার উদ্ভব হয়েছিল, এবং তখন মায়ানমারের মিলিটারি ক্যাপাবিলিটি বাংলাদেশের চেয়ে উইক ছিল, যার জন্য তখন এই সমস্যা দ্রুত সমাধান হয়েছে বলে আমরা ধারণা করি। এবং আপনার নিশ্চয়ই স্মরণে থাকার কথা যে কোফি আনান এই রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি রিপোর্ট করেছিলেন, সেখানে তাদেরকে সেই দেশের নাগরিক হিসেবে গণ্য করার জন্য তিনি সুপারিশ করেছিলেন। সো এই সাথে আপনার কিছু আন্তর্জাতিক প্রেক্ষাপট মনে রাখতে হবে যে একটা মুসলিম বিদ্বেষী যে একটা বিশ্ব ব্যবস্থা, যে এই হিন্দুত্ববাদী সরকার, আপনার মনে আছে যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছিল তখন মোদি হঠাৎ করে চলে গেছিল অং সান সুকির কাছে। সো বাহাইন্ড ব্যাকডোরে তারা কি আলাপ করছে যে মুসলমানদেরকে ভাগাও এখান থেকে, সেই সাথে চায়নার পলিসি। সো এই সবগুলো মিলা যে আমার সহালোকের সাথে আমি একমত, এইটার সমস্যা সমাধান করতে চায় না অনেক আন্তর্জাতিক বডি, রাদার এটা জিয়ে রেখে একটা বাণিজ্য, একটা ট্যুরিজম, এইগুলো তারা করার চেষ্টা করতেছে। কিন্তু আপনি যেটা বলছেন যে তখন যে প্রেক্ষাপট ছিল, মিয়ানমারের যে সামরিক সক্ষমতা ছিল, এইটাকে ডিফাই করে বাংলাদেশ প্রেশার ক্রিয়েট করতে পারছিল ওই লেভেলে। কিন্তু এখন একটা জিওপলিটিক্যাল সিচুয়েশনটাও ডিফারেন্ট হয়ে গেছে, আর মিয়ানমারের সামরিক সক্ষমতাও আগের চেয়ে বেড়ে গেছে, কিংবা ইন্ডিয়ার সাথে তাদের রিলেশনটা ডেভেলপ করছে, চায়নার সাথে তাদের রিলেশনটা আগে যা ছিল সেটা নাই ডেভেলপ করছে। মানে এই সিনারিও চেঞ্জ হওয়ার কারণেই কি এখন পারছে না? আগে আমরা যেটা পারলাম জিয়াউর রহমানের আমলে, যেটা আমরা পারলাম, এখন এটা কেন পারছি না? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আপনার কথার ভিতরেই আছে সেটা যে আমাদের অফেন্সিভ ক্যাপাবিলিটি নাই, মিলিটারি ক্যাপাবিলিটি নাই।
দিস ইজ অন থিং। সো এখন আমরা ওইরকম চাপ সৃষ্টি করতে পারি নাই, বাট প্রফেসর ইউনূস সাহেব আসার পরে এটাকে আন্তর্জাতিককরণ করা গেছে, অন্তত বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে। কিন্তু বিশ্বের কোনো দেশ এটা সমাধান করবে না, ইট ইজ ইয়োর বেবি। সমাধান করতে পারে আন্তর্জাতিকভাবে। সবচেয়ে বড় সমাধানের অস্ত্রটা আছে চায়নার হাতে। চায়না যদি চায় তাহলে আন্তর্জাতিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি এটা সমাধান হতে পারে। আর একটা ইন্ডিয়া যদি প্রেশার সৃষ্টি করে, আপনার মনে আছে সেই সময় যখন একজন হিন্দু মহিলা ছিল পররাষ্ট্রমন্ত্রী, সুচেতা সিং বোধহয়, তিনি আসছিলেন, সে রোহিঙ্গা নিয়ে একটা কথা বলে নাই। কিন্তু এই সোনারগাঁ হোটেল আমি গিয়েছিলাম সেখানে বেগম জিয়ার সাথে, রোহিঙ্গা, এবং ওখানে যায় নাই। সো এটা তাদের তলে তলে এটা কিন্তু তাদের অর্কেস্ট্রেশন আছে, তাদের আশ্রয় প্রশ্রয় আছে। তাহলে এই দুইটা দেশ করতে পারে আন্তর্জাতিক যদি করতে চায়। এখন পর্যন্ত তারা করতে চায়নি, এখন পর্যন্ত তাদের কোনো সিনসিয়ার এফোর্ট, সিনসিয়ার কোনো ডিপ্লোম্যাটিক স্বার্থ আছে, তারা করবে যে আপনার জন্য, এখানে তো তাদের স্বার্থ আছে। এক্স্যাক্টলি। তাহলে জান্তা সরকারের সাথে তো তাদের লিয়াজুর, এটা তো তাহলে আমরা দেখলাম যে এই গত 1 দশক ধরে এইটা আমরা সমাধান করতে পারি নাই আন্তর্জাতিকভাবে এবং ডিপ্লোম্যাটিকভাবে। তাহলে উপায়টা কি? সেই উপায়টাও কিন্তু ওই 78 এবং 91 সমাধানের ভিতরে আছে। কি সেটা? যে আমাদের এমন একটা মিলিটারি স্ট্রেংথ দরকার, অফেন্সিভ ক্যাপাবিলিটি, যে যাতে ওরা যদি যায়, রোহিঙ্গারা যাবে, তাদেরকে প্রোটেক্ট করা যায় এবং তাদেরকে একটা যে লিভারেজ, তুমি যদি তাদেরকে না নাও তাহলে তোমার এই ক্ষতি হবে বা ইউ উইল ফেস দিস কনসিকুয়েন্স। সেইটা আপনি কীভাবে করতে পারেন? মিলিটারি ক্যাপাবিলিটি দিয়ে। সো এটা একটা বড় ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সেই জায়গায় আসতে পারে। পলাশ সাহেব একটা জিনিস বলছিলেন যে তাদেরকে যে ঢুকতে দেওয়া হয়েছে, ওই সময়ে যদি এইভাবে বর্ডারটা ওপেন করে দেওয়া না হতো তাহলে হয়তো এটা সিচুয়েশনটা ডিফারেন্ট হতে পারতো। কিন্তু তখন ভিন্ন স্বার্থে শেখ হাসিনা সরকার এটা করে উনি নোবেল পুরস্কার পাবেন। তারপর বলেছিল তুমি 18 কোটি মানুষকে খাওয়াচ্ছ আর 11 লক্ষ খাওয়াতে পারবে না। এই 11 লক্ষ আমাদের এই দেশে কত বড় বোঝা, জঙ্গল হিল ধ্বংস করে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে, এটাতে একটা কত বড় বোঝা। আমার সন্দেহ আছে এই সমস্যা কবে সমাধান হবে, আদৌ সমাধান হবে কিনা বাংলাদেশে যদি অফেন্সিভ ক্যাপাবিলিটি না অর্জন করতে পারে। এবং সহজ, পাকিস্তানের স্ট্যান্ডিং আর্মি কত? 5 লক্ষ। আমাদের স্ট্যান্ডিং আর্মি কত? তাইলে কি আপনি বলতে চাচ্ছেন যে তাদেরকে এখন পুশব্যাক করে দিবে? অবশ্যই সেটা। এবং সেইখানে যেটা বলছেন এটার অর্থ তাই দাঁড়ায় যে সেইখানে আরেকটা সাজেশন আসছে, অনেকেই বলছে এটা, যে যেহেতু আন্তর্জাতিকভাবে ডিপ্লোম্যাটিকভাবে সমাধান হচ্ছে না আর আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি সেই জায়গায় যাবে কবে সেটা, সো তাদের যে আছে এই 10 লক্ষের ভিতরে অনেক ইয়াং ছেলে আছে, সেইখান থেকে আপনি 1 লক্ষকে আপনি মিলিটারি ট্রেনিং করে দেন। তারা লেট দেম লিবারেট দেয়ার ওন কান্ট্রি, ওন মাদারল্যান্ড। সো সেইটাও একটা মতামত হতে পারে, কিন্তু এটা নিয়ে আবার নতুন করে একটা সমস্যা। আপনি এটা কি বলেন? না, যেটা বললেন আসলে কি এই ধরনের কিছু অনেকেই সাজেশন দিয়েছে। আমি একটা কথা বলি, দেখেন আমরা কিছু কথা বলি, যে বললাম না যে আমাদের মানে ন্যারেটিভগুলো এনজিও টাইপের। যেমন আমরা বলছি যে পরিবেশ সৃষ্টি, ওখানে পরিবেশ সৃষ্টি, এইটা আমার দায় না। মিয়ানমারে পরিবেশ, তারা এখানে এসছে, মানবিক বিষয় বললে তো এই কথা বলতেই পারে। যে প্রশ্নটা হলো যে আমরা তো তাকে এখানে আনি নাই, কিন্তু একবার জায়গা দিয়ে দিয়েছেন। না, আপনি যখন তাদেরকে বলছেন যে ওখানে পরিবেশ সৃষ্টি হয় নাই, তখন তারা বলছে আমার পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাব না। তো আমরা এইটা না হলে যাব না, ওইটা না হলে যাব না। আরে বাবা, তুমি এইটা কি তোমার দেশ? তুমি কি করে বলতে পারো যে আমি যাব না? আমরা 71 সালে ইন্ডিয়ায় গেছি না? ইন্ডিয়ায় গিয়ে কি আমরা পরিবেশ সৃষ্টি করি নাই? ইন্ডিয়া কি আমাদের পরিবেশ সৃষ্টি করে দিয়েছে? যদি পাকিস্তান যদি ভারতে আক্রমণ না করতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধ তো আমরাই করতাম, আমরাই করেছি। তো কাজেই তারা এখানে এসছে, তাদেরকে তাদের দেশকে তাদের পরিবেশ সৃষ্টি করতে হবে। এই পরিবেশ আমি সৃষ্টি করবো কেন? আমি তো তাকে নিয়ে আসি নাই, আমি তাকে উস্কানি দিয়ে আনি নাই। তারা এখানে এসছে, তারা তাদের দেশকে পরিবেশ সৃষ্টি করবে। এই জায়গাটাতে আপনাকে যেতে হবে। ওইখানে পরিবেশ হলো
কি হলো না এইটা আমার দেখার দায়িত্ব না, এটা তাদেরকে দেখতে হবে এবং মিয়ানমারকে ফেরত নিতে হবে, মিয়ানমারকে পরিবেশ সৃষ্টি তার করতে অর্থ হবে। দাঁড়ালো আপনি বলতে চাচ্ছেন যে এই আমাদের মূল ফোকাসটা থাকতে হবে তাদেরকে ফিরিয়ে নেওয়া এবং ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। আমি এখানে আন্তর্জাতিক কমিউনিটি এবং মিয়ানমারের উপর, আন্তর্জাতিক কমিউনিটি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের উপর চাপ সৃষ্টি, মিয়ানমারের উপর। আমি ব্যারিস্টার সরোয়ার সাহেব যে কথা বলেছেন আমিও এইভাবেই চিন্তা করি। আমি জাস্ট আমার ভাবনাটা এরকম, আমি মনে করি যে আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে কোনো ন্যায্যতা, আমার পাওনা প্রাপ্যতা, এই দাবি দেওয়া, এগুলো দিয়ে আন্তর্জাতিক রাজনীতি মানে কোনো কিছু অর্জন হয় না। আন্তর্জাতিক রাজনীতিতে অর্জিত হয় শক্তি দিয়ে আর কার্ড দিয়ে। তো প্রশ্নটা হলো মিয়ানমারকে যদি যতদিন না পর্যন্ত, আমি আবার জোর দিয়ে বলি, আপনি যতদিন না পর্যন্ত মিয়ানমারকে বাধ্য করতে পারবেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য, ততদিন একটা রোহিঙ্গা মিয়ানমার বাংলাদেশ থেকে ফেরত নেবে না। এবং আমি শেষ করি, এবং সেটার জন্য আমি ওনার কথার সাথে একমত। দুটো রাস্তা আছে, একটা হলো বাংলাদেশের মানে প্রতিরক্ষা ক্ষমতা এমনভাবে তৈরি করা যাতে মিয়ানমার বাধ্য হয় ফিরিয়ে নিতে। দ্বিতীয় রাস্তা, মিয়ানমারকে কার্যকরভাবে বোঝানো, যেভাবে জিয়াউর রহমান বুঝিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে না নিয়ে এখানে রাখাটা মিয়ানমারের স্বার্থের জন্য বেশি ক্ষতিকর। এবং সেই মেসেজটা যদি জিয়াউর রহমান যেভাবে দিয়েছিল আমরা যদি ওইভাবে দিতে পারি, আপনি 6 মাসের ভিতরে মিয়ানমার সমস্ত রোহিঙ্গা এখান থেকে নিয়ে চলে যাবে, কোনো সন্দেহ নেই। আদারওয়াইজ দ্বিতীয় কোনো রাস্তা নাই এখান থেকে রোহিঙ্গাদের। আমরাও প্রত্যাশা করব যে রোহিঙ্গারা যাতে দ্রুত ফিরে যায়, সরকার এই ধরনের একটা পদক্ষেপ নেবে। আমরা একটা পয়েন্ট অ্যাড করি যে আমাদের যে হাই ডিপ্লোম্যাটিক একজন রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয়েছে ডক্টর খলিল, জি, আমি মনে করি হি হ্যাজ অলসো ফেইলড। আন্তর্জাতিক অঙ্গনে এনেছে কিন্তু ইট উইল নট রেজাল্ট এনিথিং। সো তারা হয়তো না খেয়ে মারা যেত, এতদিনে না খেয়ে মারা যেত রোহিঙ্গারা। এটা কি আমরা এটা ফেয়ার হতো আমাদের জন্য? না, খাওয়ার দরকার হতো। আপনি তাদেরকে ফেরত পাঠাবেন, আপনি এতদিন তাকে রেখেছেন কেন? একমাত্র সমাধান যে ফেরত পাঠানো, একমাত্র আপনি তাদেরকে এতদিন রেখেছেন কেন? অন্য কোনো সমাধান নাই। বিদেশি টাকা এনে ব্যবসা করেছে। আন্তর্জাতিক আদালতে তো আমরা নিতে পারি না। আন্তর্জাতিক আদালতে নিয়ে গেল কে? আফ্রিকার একটা দেশ, এটা তো পারে নাই। উনি এত বড় হাই রিপ্রেজেন্টেটিভ, অন্তত সেই আন্তর্জাতিক আদালতে সেইটাকে যদি আরো এক্সেলারেট করতো তাহলে তো একটা চাপ সৃষ্টি হতে পারতো। সো নাইদার ইউ হ্যাভ দ্য মিলিটারি ক্যাপাবিলিটি নর ইউ ক্যান স্ট্র্যাটেজাইজ, যে কৌশল অবলম্বন করতে পারছেন না। তাদের মাদারল্যান্ডে আমাদের ফ্রিডম ফাইটাররা ইন্ডিয়াতে ট্রেনিং নেয়নি, তো তাদের ফ্রিডম ফাইটাররা বাংলাদেশকে আমরা কেন প্রশিক্ষণ দিতে পারবো না? সেই প্রশিক্ষণ দিয়ে তাদের তো ইয়াং ছেলে, কোনো কাজের বিদ্যা নাই, অপরাধ সৃষ্টি হবে, তো অপরাধ সৃষ্টি হবে। বাঙালিদের আপনার এনআইডি নেবে, এনআইডি নিয়ে তারপর বিদেশে যাবে, এগুলো হতেই থাকবে। আমরা একটু ভিন্ন আলোচনায় যাই। একমাত্র সমাধান হলো তাদেরকে টু সেন্ড দেম টু দেয়ার ওন মাদারল্যান্ড। থ্যাংক ইউ। আমরা একটা ভিন্ন আলোচনায় যাই যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই 3 জনের বিচার চলছে এবং বিচারটি প্রায় শেষ পর্যায়ে, সাক্ষ্য শেষ পর্যায়ে, বিচার শেষ পর্যায়ে। এবং আজকে তৃতীয় দিনের মতো আইও যিনি মিস্টার আলমগীর, উনি তৃতীয় দিনের মতো আজকে সাক্ষ্য দিয়েছেন। এবং আজকেও দেখা গেছে যে এই অ্যাট্রোসিটিস যেটা হয়েছে জুলাই বিপ্লবের সময়, এই সময়ের বিভিন্ন ভিডিও দেখানো হয়েছে ট্রাইব্যুনালে এবং খুবই মর্মান্তিক কিছু দৃশ্য আমরা আনুষ্ঠানিকভাবে কোর্টে উপস্থাপিত হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে 69টি টেলিকনভারসেশন, যেটা একটা হার্ডকোর ইনফরমেশন এই এর জন্য এবং সাক্ষ্য হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখেছি। তো এইখানে আজকে আরেকটা বিষয় আসছে যে 41টি জেলায় 438টি স্পটে এই জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ড হয়েছে। এটা কিন্তু আইও বলছেন এবং ডকুমেন্টস সহ, সাক্ষ্য প্রমাণ সহ। এবং 50টির মতো জেলায় মারণাস্ত্র ব্যবহৃত হয়েছে এই জুলাই যোদ্ধাদের হত্যা করার জন্য। তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, বিচারের বর্তমান অবস্থা, এই নিয়ে জনাব মেহেদী হাসান পলাশ। ধন্যবাদ আপনাকে। এটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমি মনে করি এটা আমাদের একটা জাতীয় আকাঙ্ক্ষা। এবং আমরা এই এখনও মানে রক্তের দাগ শুকায়নি, হ্যাঁ, এখনও রক্তের গন্ধ আমাদের নাকে লেগে আছে। আমরা এখনও যখন এই রাজধানীর রাজপথ দিয়ে যাই, আমাদের মনে হয় যে পাশে হয়তো কোনো মৃতদেহ পড়ে আছে। যেই রাস্তাগুলোতে এই মৃতদেহগুলো পড়েছিল, আমরা পাশ দিয়ে যেতে গিয়ে আমাদের স্মৃতিতে কিন্তু এগুলো রোমন্থন করে। আমরা ওই
মানে আকুতি এই দৃশ্যগুলো দেখি আমাদের শিহরিত। একটা মানুষ শুধু ক্ষমতার জন্যে এইভাবে নিজের জনগণের উপরে এত নৃশংস হত্যাকাণ্ড চালাতে পারে, এই ধরনের নজির বিশ্বে খুবই বিরল, খুবই বিরল। সেই অপরাধের একটা বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত ছিল। তবে যেই প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে তা নিয়ে আমার একটু দ্বিমত আছে। স্পেশালি এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে আপনার রাজসাক্ষী করা, এটা আমি একেবারেই গ্রহণ করতে পারি না। আপনি যদি ৭১-এর বিচার করতে গিয়ে যদি আপনি টিক্কা খানকে আপনি রাজসাক্ষী করেন এবং করে তাকে বাঁচিয়ে দেন অপরাধের থেকে, সেটা যেরকম অপরাধ, এই চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা, যিনি এই হত্যাকাণ্ড, মানে শেখ হাসিনা তো নিজের রাস্তায় নেমে কাউকে খুন করে নাই, সে তার পুলিশ বাহিনী দিয়ে খুনগুলো করেছে, এবং সেই পুলিশ বাহিনীর নেতা ছিলেন কে? এই আবদুল্লাহ আল মামুন। তাকেই আপনাকে রাজসাক্ষী করতে হলো। আপনার কাছে এত ভিডিও ফুটেজ, আপনি বলছেন এত অডিও রেকর্ডস আছে, এই সব কিছু থাকার পরে আপনি তাকে, এটা কি আমরা বিশেষ কোনো কারণে? আপনার কাছে আবার আসবো মিস্টার সারোয়ার, এই যে উনি একটা বিশেষ বিষয় উল্লেখ করেছেন, আমি আপনার কাছে এই প্রসঙ্গেই আবার আসবো। এই যে রাজসাক্ষী করার ব্যাপারে উনি ওনার একটা মতামত দিয়েছেন, মেহেদী হাসান পলাশ, আপনার অপিনিয়ন কি এটা? আপনি যে আইনজীবী হিসেবে আপনার এই ব্যাপারে? বাংলাদেশ আইন এটাকে পারমিট করে, এটাকে আইনের ভাষায় অ্যাপ্রুভার বলে। এতে অপরাধ আপনার প্রমাণ করতে অনেক মানে সহযোগিতা হয়, অনেক বেশি কনভিন্সিং হয়। সো এটা দোষের কিছু না, আমি এখানে অপরাধের কিছু দেখি না। এবং গুম সংক্রান্ত, আয়নাগার সংক্রান্ত যে অপরাধগুলো আসবে বিচারে, সেখানেও আমি মনে করি যে কিছু অ্যাপ্রুভার দরকার। তাহলে আরও বেশি সত্য উদ্ঘটিত হবে, আরও বেশি কনভিন্সিং হবে, এবং অপরাধগুলো প্রমাণ করতে আরও সহজ হবে বলে আমি মনে করি। সো তবে উনি আরেকটা কথা বলছিলেন যে এত প্রমাণ তো আছে আমাদের এই দগদগে ঘটনাবলী, এইগুলার তো প্রমাণের কোনো অভাব নাই। আমরা দেখছি আজকেও যেমন কোর্টের প্রসিডিংস আমি টেলিভিশনে দেখছিলাম, বিটিভিতে লাইভ প্রচার করছিল যে মারা যাওয়া একটা ছেলের ভুন যেভাবে পুরো ঘটনার পুরো বর্ণনাটা দিচ্ছিল। এক সন্তানের পিতা তার ছেলের মারা যাওয়ার প্রতি মুহূর্তের, তার মেয়ে মারা যাওয়ার প্রতি মুহূর্তের বর্ণনাটা দিচ্ছিল, যে ফোনে এসে বারবার যোগাযোগ রাখছিল, এক পর্যায়ে তাকে গুলি করা হয়েছে, গুলি করার আগ মুহূর্তেও তার সাথে কথা হচ্ছিল। এতগুলা প্রমাণ থাকার পরেও কি এটা খুব জরুরি? আমি আপনাকে একটু প্রশ্ন করি, আপনি তো আইনজীবী, এটা অপরাধের বিষয় না, আপনি তো নিজেই বললেন যে এটা আইনে বৈধ, কিন্তু অপরাধ আইনের বিষয় না, এটা নৈতিকতার বিষয়। যে আমি কি টিক্কা খানকে ৭১-এর অপরাধ থেকে এটা প্রমাণের জন্য আমি বাঁচিয়ে দেব? আপনি কেন মিলবে না? আপনি যেই খুনের যিনি নেতৃত্ব দিলেন, যে যিনি যার কমান্ডের এত খুন হয়েছে, যার অর্ডারে খুন হয়েছে, সমস্ত পুলিশ বাহিনী এই খুন করেছে, তাকে আমি বাঁচিয়ে দিয়ে আমি তো ভূমিকায় হয়তো শেখ হাসিনা এখানে অবস্থান করছেন এরকম কিছু বলতে যাচ্ছেন আপনি? না, সেটা যদি পাকিস্তানে বিচার হতো, জি, এবং সেখানে যদি টিক্কা খান অ্যাপ্রুভার হতো, গ্রহণযোগ্য সেটা। কিন্তু বাংলাদেশ যদি লিবারেটেড হয়েছে, সেই জন্য ওই অংশটা এখানে মিলবে না আমি মনে করি। এটা ওনার একটা সেন্টিমেন্ট থাকতেই পারে, অ্যাপ্রুভার থাকলে তখন এটা আরো বেশি কনভিন্সিং হয়, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি কি বলতে যাচ্ছেন? আপনার কাছে আবার আসবো এই প্রসঙ্গে। আপনি বলতে না, এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমি মনে করি এখানে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা যেটা বলি, এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল, একটা ডোমেস্টিক আদালত। জি, এটা কিন্তু নামটা হচ্ছে আন্তর্জাতিক। জি, তবে আমি এখন মনে করি, এবং অন্য আলোচনা আমরা বলেছি, যে বাংলাদেশ প্রবাবলি হ্যাজ মিসড এ চান্স, একটা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে গেছে। সেটা কি? সেটা হলো ইউএনের যে রিপোর্টটা, সেই রিপোর্টে বলেছিল যে এইখানে সবচেয়ে টপ অপরাধী যারা, মনে করেন ফার্স্ট 50, তাদেরকে ইউএনএ হেগে নিয়ে যাওয়া। এইটা যে নিল না এই সিদ্ধান্তটা, এটা ভবিষ্যতে আসিফ নজরুল একটা ডিবেট ছিল, এটা নিয়ে যারা পলিসি মেকার তাদের মধ্যে একটা ডিবেট ছিল। এটা হলো কি হতো, আজকে যে ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়া নিয়ে গেছে, ইন্ডিয়ার উপর একটা চাপ সৃষ্টি হতো, এবং এই বিচারটাকে কেউ ম্যানিপুলেট করতে পারতো না। এখন কি হবে? রায় হবে, রায় হওয়ার পরে এটা আপিল হবে, আপিলে এসে পরবর্তী সরকার যদি এই বিচার ব্যবস্থা চালিয়ে না যায়, যে আওয়ামী লীগের অনেক বিচার তারা সম্পন্ন করতে পারে না পরবর্তী, কারণ তারা চুরি ডাকাতিতে লিপ্ত ছিল, পরবর্তী সরকারের যদি এই কমিটমেন্ট না থাকে, তাহলে এইটা এইভাবে আপিলে চলতে থাকবে অনধিকার। এবং সেই সরকার এসে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এর বাইরে কোন সরকার কি যেতে পারবে? এইরকম আমার মনে হয় যে সেই সরকার, এইরকম ধারণা করাটা আমাদের ঠিক হবে। সেই সরকার এসে যদি আবার নিজেরাই বিপদে জড়ায় যায়, আওয়ামী লীগ টাইপের যদি এটা রাজনীতি চলে, তখন তো নিজেকে কিভাবে সামলাবে না এই বিচার করবে। ঘুরে যেতে পারে, ঘুরে তো যায়, অনেক সময় গেছে,
সেই জন্য আমি মনে করি একটা চান্স মিস হয়েছে। এই জন্য আইন মন্ত্রণালয় বিশেষ করে আসিফ নজরুল উইল বি ব্লেমড ইন ফিউচার দ্যাট ইউ লস্ট এ চান্স। এইটা আন্তর্জাতিকরণ হলে এটা নিয়ে বিরোধ ছিল, এটা নিয়ে অনেক কথাই আছে। এখানে বলা হচ্ছিল যে আন্তর্জাতিক পর্যায়ে গেলে এমনও হতে পারে যে এখন আপনি যেভাবে স্মুথলি বিচারটা করতে পারছেন, এভিডেন্স গুলো আসছে সবকিছু, সেখানে হয়তো অন্য ইস্যুস গুলো চলে আসতো, কিংবা দুই একজনের বিচার হয়ে বাকিদের বিচার প্রক্রিয়াটা তখন আবার ঝুলে যেত। অনেক কথাই আছে এটা নিয়ে। আমরা যে আলোচনায় আপনার কাছ থেকে আবার ওনার কাছে ফিরে আসি, যে আপনি করছিলেন, আপনার কাছ থেকে আমরা চলে গেছি। আমরা কিন্তু বেশি সময় নেই আমাদের। আমি শেষ করব। আমার কাছে মনে হয় যে আমাদের এটা একটু, আমি সন্দিহান যে এই আব্দুল্লাহ আল মামুনের যারা আইনজীবী, হ্যাঁ, তাদের সাথে কি ট্রাইব্যুনালের বা কোনো সম্পর্ক আছে, ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির সম্পর্ক আছে কিনা। এবং উনি যেটা বলছিলেন যে এটা তো একটা প্রক্রিয়া এবং এটা আছে, এটা যে এমন না যে এটা নজিরবিহীন একটা ঘটনা ঘটে গেল। আমি নজিরবিহীন কথা বলছি না, আমি ওই যে আমি আবার বলি, আমি সেন্টিমেন্টের জায়গায় কথা বলছি, আমি নৈতিকতার জায়গা থেকে কথা বলছি। প্রশ্নটা হলো, দেখেন এই মামলায় এই যে বিচার প্রক্রিয়াটা হচ্ছে, আওয়ামী লীগ কিন্তু এখানে পার্টি হয় নাই। অর্থাৎ শেখ হাসিনার মামলায় শেখ হাসিনার নিজস্ব কোনো কিন্তু আইনজীবী শেখ হাসিনা এখানে নিয়োগ করে নাই, যেটা ওই সময়ে হাসিনার সময় যখন এই ট্রাইব্যুনালটা চলেছে, যাদের বিরুদ্ধে হয়েছে তারা কিন্তু এখানে আইনজীবী হিসাবে এখানে আইনজীবী দিয়ে ফেস করেছে। শুরুর দিকে ছিল, শেষ পর্যায়ে ছিল না। যখন ব্যারিস্টার রাজ্জাক এবং এই এখনকার চিফ প্রসিকিউটর ওনারা পালিয়ে যেতে বাধ্য হলেন, এরকম একটা পরিবেশ সৃষ্টি হলো, তখন কিন্তু শেষ দিকে কিন্তু আইনজীবী যাদের বিচার হয়েছে পরে তারা কিন্তু রাষ্ট্রনিয়োজিত আইনজীবী ছিলেন। আমি বলছি যে দ্যাট ইজ হাসিনা কিন্তু এখানে শুরু থেকেই, যেটা ভাই বলার চেষ্টা করলেন, হাসিনা শুরু থেকেই এই আদালতকে কেয়ার করছে না। এবং পার্সপেক্টিভের আপনি যেটা বললেন যে মানুষের সেন্টিমেন্ট, দেখেন এই যে এত ডকুমেন্ট, এই যে এত অডিও, ইতিমধ্যে অনেকগুলো অডিও বেরিয়েছে। আপনি বলেন যে এই যে আওয়ামী লীগের যারা সমর্থক একটা বড় অংশ আছে, বা তাদের যে 14 দলীয় জোট বা তাদের এলাই যারা, তারা কি কেউই এটা বিশ্বাস করেছে? তাদের ভিতরে এই এত বড় আমি একটা বলি, আমি জাস্ট বিশ্বাস নিয়ে কি কোনো আছে? এটা তো ফরেনসিক করেছে দেশি বিদেশি, জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে তারা ফরেনসিক টেস্ট করেছে। আপনার আল জাজিরার রিপোর্টে বলা হচ্ছে তারা ইন্ডিভিজুয়াল ইয়েতে ফরেনসিক টেস্ট করেছে এই অডিওগুলার, অনেকগুলো অডিওর। বিবিসি এটার তদন্ত করেছে ইন্ডিভিজুয়ালি, সেখানেও বলা হয়েছে। এছাড়াও আরও কিছু ইন্টারন্যাশনাল, আমরা সর্বশেষ দেখলাম ফিনান্সিয়াল টাইমসের একটা ইম্পর্টেন্ট তাদের একটা প্রতিবেদন দেখলাম, ওইখানেও তারা বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ইয়েরা টেস্ট করে দেখেছে যে এগুলা জেনুইন। আমি তো এটা নিয়ে প্রশ্ন তুলি নাই, বা আমি এটা নিয়ে কোনো সন্দেহ করছি না, এটা অবশ্যই জেনুইন। আমি বলছি যে ধরেন এটাও বাদ দেন, এই যে চোখের সামনে এত মানুষ খুন হয়েছে, আমরা তো এখানেই ছিলাম, এই যে এত লোক খুন হলো, এত রক্তপাত হলো, এর জন্য কি আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের ভিতরে এখন পর্যন্ত কোনো অনুতাপ ওটা হয়েছে? আমরা বরং আগ বাড়িয়ে ক্ষমা করে দিয়েছি, কোনো অনুতাপ ছাড়া, এবং সেটা সেপ্টেম্বর মাসে, 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা আগ বাড়িয়ে ক্ষমা করে দিয়েছি। যারা ক্ষমাই চায়নি আমরা আগ বাড়িয়ে ক্ষমা করে দিয়েছি। তো আমি সেটা যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এই যে তারা যে তাদের জায়গাটাতে ধরে রেখেছে, এবং আমাদের ভিতরে যারা এই জুলাইয়ের যারা অংশীদার, তাদের ভিতরে যখন নানা ধরনের দ্বন্দ্ব, বিভেদ, অনৈক্য সৃষ্টি হচ্ছে, এই অনৈক্যের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের বিষয়টা জাস্টিফাই করতে চাচ্ছে, এবং তারা কিন্তু মাথাচাড়া দিয়ে, ক্রমান্বয়ে মাথাচাড়া দিয়ে উঠছে। এবং আমরা যদি যারা এই হাসিনাকে বিদায় করলাম বা যারা বিদায় করেছে, তারা যদি অনৈক্যে লিপ্ত হয়ে, বিভেদে লিপ্ত হয়ে সুশাসন দিতে না পারে এবং রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তখন কিন্তু এই পারসেপশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, আপনি যত যুক্তি দেন। সেই জন্য আমাদের রাষ্ট্রটাকে, মানে অর্থাৎ জুলাইয়ের অংশীদার যারা, তাদের দায়িত্ব, তারা দায়িত্ব নিয়েছে একটা নৈরাজ্য থেকে বের করে রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। ধন্যবাদ। আপনার এখানে থামাতে হচ্ছে ব্যারিস্টার সারোয়ার, আপনার 1 মিনিট সময় আমাদের আছে, এর ভিতরে আপনার শেষ মন্তব্য শুনতে চাই। দেখুন, মানুষের আকাঙ্ক্ষা ছিল যারা গণহত্যা ঘটিয়েছে এবং যারা বাংলাদেশে দুর্নীতি করে এদেশকে ফোকলা করে দিয়েছে, এক কথায় ব্যাংক ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ব্যাংক লুটের ইতিহাস কম নাই, তাদের দ্রুত বিচার করা উচিত ছিল। একটা প্রোক্লেমেশন করে বাইনা অন্তত 200 শাস্তি হওয়া উচিত ছিল। সেটা কীভাবে করতে পারতো? প্রোক্লেমেশনের মাধ্যমে। সেইটা করলে ভালো হতো। সেই জায়গায় এই যে একটা ট্র্যাডিশনাল বিচার, এই বিচারটা ফাইনালি কতটুকু কার্যকরী হবে আমার সন্দেহ রয়েছে। এখনও সুযোগ আছে।
আমি মনে করি মিনিমাম 10টা ট্রাইব্যুনাল হওয়া ছিল। এখন আইনমন্ত্রী আইন উপদেষ্টা বলতেছে আর একটা ট্রাইব্যুনাল বাড়াতে পারে। হোয়াই টু লেট? দুটো আছে, থার্ড ট্রাইব্যুনাল মিনিমাম হবে। 10টা হচ্ছিল, দুইটাই হচ্ছে এখন বিচার। প্রত্যেক জেলায় একটা করে, ডিভিশনে একটা করে হতে পারতো, তাহলে অন্তত একসাথে 20টা বা 30টা বিচার আমরা দেখতে পারতাম। হয় নাই তো সেটা। আপনি একটা সেই 2টে ট্রাইব্যুনাল দিয়ে একটা করলেন, তারপরে 4 মাস 5 মাস পরে আরেকটা করলেন। সো দিস ইজ টু স্লো, এবং এইটা দূরদর্শিতার অভাব এবং অপরিমাণদর্শিতা। অর্থাৎ এইটা এক ধরনের বিট্রিয়াল টু দ্য অ্যাসপাইরেশন অফ দ্য রেভলিউশন। বিপ্লবের আকাঙ্ক্ষার থাকে এক ধরনের আপনি প্রতারণা একবারে হয়েছে চূড়ান্ত বলে। মন্তব্য বিট্রায়াল পর্যন্ত মনে হয় আমরা একটু বেশি Already হয়ে যায়। আপনি দেখেন এটা কিন্তু fail করেছে। They have এটা failed. এই ট্রাইব্যুনালের They have সংখ্যা এখনো failed. চাইলে তারা বাড়াতে পারে। রিপোর্ট They have করেছেন failed. আপনাদের আজকের জি, জি, report, minimum জি, জি। 10টা যে আওয়ামী ট্রাইব্যুনাল লীগের আবার minimum। ফেরত নেওয়া হতে পারে, মানে আওয়ামী লীগের যে উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে দেওয়া হতে পারে। আপনাদের সেটা এখানে- আজকেই এখানে আছে। রিপোর্ট, আপনাদের এখানে রিপোর্ট করেছেন। আমাদের শেষ কাজেই করতে হবে। পরিস্থিতি চেঞ্জ হয় না? জি। পরিস্থিতি তো আপনাদের রিপোর্টই প্রমাণিত হ্যাঁ, হ্যাঁ, যে পরিস্থিতি আমরা চেঞ্জ হয়। জি, তো সেটাই। কাজেই এই যে চেঞ্জটা, আমরা এটা নিয়ে খুব চিন্তিত। আমাদের যে জুলাইয়ের যারা অংশীদার, আমরা আশা করব এই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়বে এবং এই বিচার প্রক্রিয়াটা আরো ত্বরান্বিত করা হবে। আমি তাই এই বিপ্লবের আকাঙ্ক্ষা ফেল করেছে, এবং পুরোটা নির্ভর করবে ভবিষ্যতে নির্বাচিত সরকারের উপরে। আমরা তারা আশা যদি- করব তারা এটা অব্যাহত তারা রাখবে। যদি না যারা করে, জুলাইতে তাহলে আবার শহীদ একটা- হয়েছে, এই Yes. শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আজকের মতো আমরা এই আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার সারওয়ার হোসেন এবং Thank you. মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অতিথিদের বক্তব্য শুনলাম। শুভরাত্রি আপনাদের সবাইকে। আবারও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।